নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। প্রথমে জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি সংবাদ। রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি রাজ্যবাসীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটা নতুন বছর সকলের কাছে নতুন প্রত্যাশা নিয়ে আসে। 2024 সাল ইতিহাসে বিভিন্ন দিক দিয়ে স্মরণীয় হয়ে থাকবে। বিগত দিনের মতো আগামী দিনও রাজ্যের জনগণের প্রত্যাশা পূরণে সরকার দায়বদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় রাজ্যে আরও এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের উন্নয়নে যে কর্মধারা সৃষ্টি হয়েছে 2025 সাল তার পূর্ণতায় ভরিয়ে তুলবে। পাশাপাশি 2025 সাল সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক বলে কামনা করেন মুখ্যমন্ত্রী। এর সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করেন তিনি। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী সমী পেশুর মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যার সম্পর্কে অবগত হয়। কিভাবে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা যায় সেদিকে গুরুত্ব দিতে আধিকারিকদের তাৎক্ষণিক নির্দেশ দেন। সবাইকে নমস্কার। ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে আমি সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রতিটি নতুন বছর আমাদের কাছে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসে। ঘটনাবহুল 2024-এর নানা দিক দিয়ে ইতিহাসের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিগত বছরের কর্মধারাকে পাথেয় করে আগামী দিনেও জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার দায়বদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের পথে আমরা আরও এগিয়ে যেতে চাই। রাজ্যে যে উন্নয়নের কর্মধারা সৃষ্টি হয়েছে, নতুন বছর 2025 আমাদের রাজ্যকে পূর্ণতায় ভরিয়ে তুলুক। 2025 সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক। আমি সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও সুস্থতা কামনা করছি। সবাইকে নতুন বছরের হার্দিক শুভেচ্ছা, ধন্যবাদ ও নমস্কার। শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নং ওয়ার্ড স্থিত তামসাবাড়ি উত্তরপাড়া এলাকায় শনি মন্দির ও মূর্তি ভাঙচুর। পরিস্থিতি থমথমে, মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। সম্প্রীতি শহর সোনামুড়াকে কলুষিত করার চক্রান্তে নেমেছে দুষ্কৃতিকারীরা। বর্ষবরণের রাতে শনি মূর্তি ভেঙে দিয়ে সাম্প্রদায়িক উশৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করে। ঘটনা সোনামুড়া থানাধীন সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নং ওয়ার্ড স্থিত তামসাবাড়ি উত্তরপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় 10টা নাগাদ এলাকার কিছু মানুষ দেখতে পায় রাস্তার পাশে নির্মিত শনি মূর্তি ফেলে রেখেছে দুষ্কৃতিকারীরা। সঙ্গে সঙ্গে এলাকায় লোক জড়ো হতে থাকে। খবর দেওয়া হয় সোনামুড়া থানার পুলিশকে এবং সোনামুড়া নগর পঞ্চায়েত কর্তৃপক্ষকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানা পুলিশ এবং নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া। তিনি এলাকাবাসীকে সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানান। খুব দ্রুত মন্দির এবং মন্দিরের ভেতরে প্রতিমা সংস্কার করে দেওয়ার আশ্বাস দেয়। আপনারা জানেন নগর পঞ্চায়েতের মধ্যে 12 নম্বর ওয়ার্ডে, 12 নম্বরে তখন আমার এদিক থেকে একজন ফোন করলো, বলতে এখানে এই গার্ডিয়ান কবিতা, আমার দাদা কবিতা ফোন করছে যে আপনি কই আছেন। আমি সোনামুড়াতে আছি। আপনি আইন আমাদের যে মূর্তিটা ঠাকুরটা আছে এটা কে জানি না তাহলে ব্যাংকে বলছে। তখন আমি চলি, আমাকে 5 মিনিটের মধ্যে আইতেছি। তো আইয়ে দেখলাম ঠিকই আমি আইতে যেতে সবসময় দেখি, যেহেতু সাথেই আমার ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে এটা তো সবসময় দেখি তারা পূজা করে মহিলারই। তো আজকে রাত্রে আনুমানিক কিছুক্ষণ আগে তারা যেটা কথা মহিলার কিছুক্ষণ আগে কে বা কারা কেউ দেখছে না, আমাদের যে মূর্তিটা কে জানি ফালাই দিয়া ভেঙে বলছে। তো আমি তারা এখন কইছি যে আমাদের সোনামুড়া যাতে এমন যাতে কোনো ঘটনা না হয়, আগামী দিনে যাতে না হয়, সেটার জন্য আমরা পুলিশও আছে, জানেন আপনারা দেখছেন, আমরা স্ট্রিক্টলি দায়িত্ব নেব যাতে এমন কোনো ঘটনা না হয়। আর আমরা জানেন আমি নগর পঞ্চায়েতের তরফ তো সিসি ক্যামেরার ব্যবস্থা করছি, এইদিকে চুরি এই যে বদমাশির জন্য কে বা কার আমরা জানি না। তাই আমি তাদেরকে বলছি যেভাবে বেড়া ছিল সেম এভাবে বেড়া যেভাবে ছিল আমি গ্রিল পেট করে যাতে ঠাকুরটাকে যাতে খুব যত্ন সহকারে রাখতে পারে সেই ব্যবস্থা আমি করে দেবো। করতে পারে ঘটনাগুলো কে বা কারা দেখেন, আমি একটাই কথা বলবো, আমরা কিন্তু দেখি নাই, বা তারা আমার যারা মায়েরা যারা পূজা করে তারা কিন্তু দেখছে না কে করছে। তো আমরা একটাই কথা কমু, যেই করুক, যে চক্রান্ত মূলক করুক, আমরা খুব তাড়াতাড়ি ওই চক্রান্ত যারা করে তারা বার করার চেষ্টা করবো। আমরা প্রশাসনের তরফ থেকে কে করলো এটা কিন্তু জানি না কে করছে, ঠিক আছে, কারণ
যে করছে খুব নিন্দাজনক, এটা আমরা ধিক্কার জানাই, খুব নিন্দা জানাই। এই ধরনের ঘটনা সুনামতে যাতে না হয় আগামী সেই জন্য আমরা খুবই নিন্দা জানাই। যদিও পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা পুলিশ সুপার বিজে রেড্ডি। তিনিও স্থানীয় যুবকদের সঙ্গে কথা বলে এলাকার সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। দোষীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। স্থানীয়রা জেলা পুলিশ সুপারকে জানিয়ে দিয়েছেন বুধবারের মধ্যে যাতে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয়। सबसे पहले आज न्यू ईयर का सबको मैं आपको शुभकामना देना चाहता हूँ। ये जो हम लोग थमसाबरी एरिया में है, तो कोई यहाँ पे शनि मंदिर का जाते सड़क के बगल में जो है शनि मंदिर में जाते वक्त किसी ने कुछ मिसक्रिएंट्स ने मिसचीफ किया है। यहाँ पे हम लोगों को जो आके पता चला कि वहाँ पे तो शनि मंदिर का आइडल को ये लोग डिसफिगर करने के लिए कोशिश किया था। तो तुरंत यहाँ पे पुलिस को जिसे खबर मिलते ही ओसी एसडीपीओ सब यहाँ पे आ गए। फिर उसको यहाँ पे हम लोग पूरा ये कार्रवाई कर रहे हैं कि आइडेंटिफाई करने के लिए यहाँ पे सीसीटीवी फुटेज भी हम लोग ले रहे हैं कि कौन किया है इसको। तो इसको हम लोग तुरंत आइडेंटिफाई करने के लिए कोशिश कर रहे हैं और उनके एक्चुअल एज पर ला हम लोग उसके ऊपर कार्रवाई करें। हो सकता है बिल्कुल इसमें हम लोग, जैसे मैंने अभी तो थोड़ी देर पहले भी बोला था कि सोनामुरा में काफ़ी कम्युनल हार्मोनी है। यहाँ पे हिंदू मुस्लिम सब साथ में रहते हैं। ऐसा तो कभी यहाँ पे घटना हुआ नहीं था, पिछले 2.5 साल में ऐसा कोई घटना नहीं हुआ है यहाँ पे। जो भी कर रहे हैं तो इसको थोड़ा करने उसके पर्सनल फायदा के लिए कर रहे होंगे, उसको हम लोग आइडेंटिफाई करके जैसे मैंने बताया उसके ऊपर कार्रवाई की जाएगी। এলাকাবাসীর অভিমত, এলাকার শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা শুরু করেছে এলাকার দুর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে তারা এই শনি মন্দিরে শনি পূজা করে আসছে। কখনো শনি মন্দির বা মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেনি, কিন্তু বর্তমানে তারা এলাকায় সংখ্যালঘু হওয়ায় এ ধরনের কার্যকলাপ সংঘটিত হচ্ছে বলে তাদের ধারণা। তবে এলাকাবাসী সাফ জানিয়ে দিয়েছে, শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য কোনো ধরনের চেষ্টা হলে তারা বরদাস্ত করবে না। প্রয়োজনে তারা আইনের সব রকম সহযোগিতা নেবে। কয়টার সময় ঘটনাটা? এটা কোন জায়গা? কি মূর্তি এটা? রাস্তা লগে আছে। গাড়ি ভাঙছে না কেমন ভাঙছে? না, এটা গাড়ি ভাঙছে না। গাড়ি ভাঙলে কোন দিনে ভাঙছে? গাড়ি ভাঙলে বেড়া ফেরা সব ভাঙালে তৈরি। এটা 6 মাস এটা টাইনে এটা ফালাই দিছে। আমরা এটা চাই। আমরা দীর্ঘদিন ধরে এখানে শনি পূজা করতেছি, কিন্তু এতদিন ধরে কোনো সমস্যা হয়েছে না। কিন্তু এখনকার দেখা যাচ্ছে যে বর্তমানে এটা সুনামুরা পরিবেশটা নষ্ট করার লিগা, যে এখানে 70% মুসলিম, আমরা 30% হিন্দু আছি, কিন্তু আমরা যেভাবে থাকি এই সুনামুরা পরিবেশে এইভাবে কেউ থাকে না। তো থাকা সত্ত্বেও যে সুনামুরার এই পরিবেশটা মানে এদিকে তামসাবাড়ির উত্তর পাড়ার পরিবেশটা নষ্ট করার লিগা কিছু উচ্ছৃঙ্খল যুবক চেষ্টা চালাইতেছে, যে কারণে আজকে এই শনিতলাটা ভাঙ্গায় ইচ্ছাকৃতভাবে ভাঙ্গা এটা ফালাই দিয়ে গেছে। তাই আমরা প্রশাসনের কাছে ফোন করছি, ফোন করে আমার প্রশাসন আইছে, ভাইস চেয়ারপারসন সাধারণ মেয়ে মহোদয় সেখানে আইছে, আয়া দেখছে, দেখতে করতে সুস্থ তদন্ত হইব। ওদের প্রশাসনিক ভাবেও আমাদের সে আশ্বাস দিচ্ছে যে সুস্থ তদন্ত এখানে হয়ে যাবে। কয়টা টাকা দিয়েছে ঘটনাটা আমরা করতে পারতেছি। আমরা আইছি একটু আগে, প্রায় আধা ঘন্টা আগে আমরা এখান থেকে গেছি, প্রায় 10:30টার সময় গেছি, প্রায় 30 মিনিটের মধ্যে ঘটনাটা করে গেছে। যে করছে ইচ্ছাকৃতভাবে করছে যাতে এর পরিবর্তন নষ্ট হয়। বর্ষবরণ অনুষ্ঠান এদিন মাটি করেছে দুর্বৃত্তরা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়তে পরিস্থিতি অনেকটাই উত্তেজিত হয়ে পড়ে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে এলাকায় না সংঘটিত হয় তার জন্য নজর রয়েছে পুলিশ প্রশাসনের। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। শান্তন টিভি। 10 জানুয়ারি থেকে শুরু হবে ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভার শীতকালীন অধিবেশনকে সামনে রেখে বুধবার বিধানসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিএসি কমিটির বৈঠক উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়িকা কল্যাণী সাহা রায়, বিধায়ক বিরজিৎ সিনহা সহ বিএসি কমিটির সকল সদস্যা ও আধিকারিকরা। বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্যপাল বিধানসভার অধিবেশন ডাকার জন্য আহ্বান করেছেন। তার জন্য বুধবার বিএসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 3 দিনের জন্য অধিবেশন বসবে। 10 জানুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। 10, 13 ও 15 জানুয়ারি বিধানসভার অধিবেশন বসবে। মার্চ মাসে বাজেট অধিবেশন বসবে। 2025
নতুন বর্ষ শুরু হয়েছে। মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন। স্পিকার আজকে বিএসসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডেকেছেন। কিভাবে যে বিজনেসগুলি আছে কিভাবে অ্যাডজাস্ট করবে এই জন্য বিএসসির মিটিং এখানে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে 3 দিনের আমরা অধিবেশন করব। কারণ বিজনেস মূল বিষয়টা হলো গভর্নরের ভাষণ। মাননীয় রাজ্যপাল গত 1 বছর উনি কী কাজ করেছেন ওনার সরকার, উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবেন, মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী 1 বছর কি করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন। তো এই জন্য মূলত বিধানসভা অধিবেশন, এছাড়া কোশ্চেন থাকবে, কিছু বিল থাকবে, এগুলো নিয়েও আলোচনা হবে। আমাদের বিধানসভা শুরু হবে 10 তারিখ, 11-12 বন্ধ, 13 আবার হবে, 14 বন্ধ, 15 হবে। বর্ষবরণ রাতের স্মার্ট সিটিতে আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে। অপহরণ করে খুনের চেষ্টা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক ঘটনার সাক্ষী শহরবাসী। বিদায় বর্ষ 2024 এবং বর্ষবরণ 2025 রাতে আগরতলা শহরের আইন শৃঙ্খলা ফের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে খোদ পুলিশ প্রশাসন। শহরে এলাকায় থানাগুলি দায়িত্ব জ্ঞানহীন এবং কাণ্ড জ্ঞানহীন অফিসারদের কারণে শুধু আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়নি শহরের একটা অংশ। এদিন রাতের বেলা পুলিশ প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে অপরাধমূলক ঘটনা কিভাবে সংঘটিত করতে হয় সেটা দেখিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আতঙ্কিত হয়েছে সাধারণ মানুষ। উচ্ছৃঙ্খলতার চরম পর্যায় লক্ষ্য করা গেছে। এরই উদাহরণ হলো রাজধানীর জয়পুর এলাকা। দুষ্কৃতিকারীরা এক ব্যক্তিকে বটতলা এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় জয়পুর এলাকায়। তারপর তাকে এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খাইয়ে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে। ঘটনাটি নজরে আসে এলাকাবাসী ছুটে এসে সে ব্যক্তিকে জল খাওয়ায়। তখন সে ব্যক্তি তার নাম পরিচয় বলার আগে রাধাচরণ দাস নামে এক দুর্বৃত্তের নাম বলে সংজ্ঞা হারিয়েছেন। রাধাচরণ দাস এবং তার সাথে আর 2 জন মিলে তাঁকে বটতলা থেকে ধরে নিয়ে খুন করার চেষ্টা করেছে। তারপর এলাকাবাসী খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদিকে খবরকে কেন্দ্র করে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বলে জানান এলাকাবাসী। তারা আরো জানায়, এলাকায় এই ব্যক্তিকে কখনো দেখা যায়নি, তাই তারা এই ব্যক্তির পরিচয় বলতে পারছে না। হঠাৎ করে আমি আর রুবিন না এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছি আর কি। হঠাৎ করে একটা বেড়া আইছে আর পেছন দিকে আরেকটা লোক আয়া ছোট একটা ফুলা খেতেছে, ভাই তাইনের একটু বাঁচাও, তাইনের এইটা দেও, অবস্থা দেও, তাইনের কাটটা করতে লাইছি। এরপরে তাইনে কইতেছে ভাই আমার একটু জল খাও, এমনি মানে যেরকম দেখাইতেছে। এরপরে রুবিন না কিতে হয়েছে তো রক্ত দেখে আমি কাছে গেছি না, বাতেও গেছে না। এরপরে চাই দিই তাইনে বয়ে যেতেছে গা। এরপরে কইছি কিতে হয়েছে। এরপর দেখা যাচ্ছে বেটা তাইনের আমার ভাই রাধাচরণে আমার খুব আগে চলেছে, আমার বিষ খাওয়া দিছে, আমার একটু জল খাও। এরপরে রুবিনা আইনা জল আইনা খাওয়াইছে আর আমরা তেঁতুল আইনা কত পুরান তেঁতুল আছে, তেঁতুল আইনা খাওয়াইছি পরে দিয়ে বমি করছি। বমি করে তাইনে সেন্সলেস হয়ে গেছে। মানে সেন্সলেস হওয়ার আগে তাইনে কইয়া গেছে রাধাচরণ দাস বিলে তাইনে মানে কুবাইছে, ঠিক আছে, বিষ খাওয়াই দিছে। 3 জন বটতলার থেকে তারা ধরে আনছে বাইক দিয়া আইনে, সেটা তাইনে কুবাইছে। কোন জায়গাত কুবাইছে এটা এত খবর লোন গেছে না, তাইনে সেন্সলেস হয়ে গেছে। কোন দিকে তাইছিল তোরা? এদিকে পশ্চিম দিকে তাইছে, জয়পুর বর্ডার দিকে তাইছে। আচ্ছা, তাইনে ছিল কি আগাত আছে না? হ্যাঁ, এই জায়গাটা দাবার খুব আছে আর সারা ফুল রক্ত বসেন না। তাইনের নাম কইছে নাকি? না, তাইনের নাম তো জানি না। এখন কই গেছে? এখন আমরা ফায়ার সার্ভিসে মনে হয় আইজে মরে গেছে। আর তাইনের বাড়িটারে কিছু জানো? না, এই ব্যাপারে জানি না। আর এই লোকটা এই এলাকার নেই? এই এলাকাতে আমরা কোনোদিন দেখছি না, অপরিচিত কেন। তবে এদিন রাতভর আগরতলা শহরের অলিগলি ছিল অত্যন্ত উচ্ছৃঙ্খল পরিস্থিতি। পুলিশ প্রশাসনের টহলদারি এক প্রকার ভাবে ছিল না বললেই চলে। এর মধ্যে দিয়ে আগরতলা শহরের পৃথক কয়েকটি আইন শৃঙ্খলা অবনতির ঘটনা সংঘটিত হয়। এ বিষয়ে আগে থেকে আগরতলা শহরের পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা সহ সমস্ত থানার বড় বাবু, মেজ বাবু এবং ছোট বাবু থেকে শুরু করে সদর মহকুমা পুলিশ আধিকারিক ছিল সম্পূর্ণ উদাসীন। রাতবারের সাথে সাথে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। মারপিট, বাইক নিয়ে উন্মাদ হয়ে ছোটাছুটি করা, মদমতো অবস্থায় এলাকার
গালিগালাজ করা এবং খুনের চেষ্টা করার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আসর জমিয়ে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে শব্দবাজি পুড়িয়ে শব্দ দূষণ ঘটিয়েছে উন্মাদ বাহিনী। ভীরু পুলিশের অফিসাররা থানা থেকেও এক কদম বাইরে এগিয়ে শহরের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে কিছুটা দায়িত্ব পালনের দৃশ্য মানুষের কাছে তুলে ধরেছে, কিন্তু শহরের অলি গলিতে কি হচ্ছে সেদিকে যায়নি। সুতরাং বর্ষবিদায় ও বর্ষবরণ রাতে সুশাসন যেন দুঃশাসন হয়ে উঠেছিল। সচেতন নাগরিক বাড়িঘর থেকে পর্যন্ত বের হতে ভয় পেয়েছে। অভিভাবকহীন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। সচেতন নাগরিকের এক রাতের জন্য মনে হয়েছিল শহর থেকে উধাও পুলিশ প্রশাসন। কার কাছে বলবে এলাকার অভিযোগ? যা খুশি তা করার জন্য শহর তুলে দেওয়া হয়েছে দুর্বৃত্তদের হাতে। স্যান্দন টিভি। বুধবার শুরু হলো কমল কাপ 2025। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল কমল কাপ 2025-এর উদ্বোধন করেন। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল 7ম কমল কাপ 2025। বুধবার সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল কমল কাপ 2025-এর উদ্বোধন করেন। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভির ডিরেক্টর অভিষেক দে, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, স্কুল অব সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বক্তব্য রেখে বলেন, প্রতি বছর কমল কাপের জন্য অপেক্ষায় থাকে খেলোয়াড়রা। তারা খেলায় অংশ নিয়ে কমল কাপ সাফল্যমণ্ডিত করে। এবছরও তারা অংশ নিয়ে কমল কাপ সাফল্যমণ্ডিত করবে বলে অভিমত ব্যক্ত করেন। আপনারা সবাই অবগত আছেন, আমি আপনাদের কাছে যারা দর্শকবৃন্দ, যারা খেলাপ্রিয়, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেভাবে আপনারা প্রতি বছর এই খেলাকে সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের কারণে আমরা এই খেলা খেলছি, এই খেলা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা এই খেলা থেকে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেন। আপনাদেরকে আমরা যেন বেশি করে আরো এই খেলার তীব্রতা দিতে পারি, তার জন্য আপনারা আমাদেরকে সর্ব ধরনের সাহায্য সহযোগিতা করবেন, এটাই আমরা আশাবাদী। আমি সকলের প্রতি আমার এই টুর্নামেন্টের পক্ষ থেকে বিশেষ করে, যেটা না বললে না হয়, আমার এই কমল কাপ যে টিম, যারা এই কমল কাপ যারা পরিচালনা করছে, কার্যকরী টিম, এই টিমের প্রেসিডেন্ট, সম্পাদক থেকে শুরু করে যারা আজকে 2 মাস থেকে মাঠের পরে 2 মাস ধরে তারা নিজেদের কর্ম, নিজেদের পরিবারকে ছেড়ে যাতে করে খেলার মধ্যে এবার কোনো আলাদা করে ব্যতিক্রম আনন্দ দিতে পারে, তার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, আমি তাদেরকে সর্বোপরি ধন্যবাদ জানাই। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে, প্রতি বছরই তারা কিছু না কিছু চেষ্টা করে ব্যতিক্রম, যে এবার যেন আরেকটু ডেভেলপ করতে পারি, দর্শকদের যেন আরেকটু কিছু দিতে পারি, সেই জন্য মাঠের যে সৌন্দর্যতা এবার তৈরি করে দেখিয়েছে, সেটা আমি বলবো এটা ত্রিপুরা রাজ্যে একটা ব্যতিক্রমী আমরা দৃশ্য দেখছি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের সময় এসে গেছে। খেলা আমাদের খেলোয়াড়রা তারা সবাই প্রস্তুত। এদিকে স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভির ডিরেক্টর অভিষেক দে বলেন, গত 7 বছর ধরে কমল কাপ অনুষ্ঠিত হচ্ছে। এতদিন ধরে একটি টুর্নামেন্ট করা অত্যন্ত কৃতিত্বের। এলাকার বিধায়ক রামপ্রসাদ পালকে ধন্যবাদ জানিয়ে বলেন, উনার অনুপ্রেরণায় এত বছর ধরে এ টুর্নামেন্ট চলছে। এ টুর্নামেন্ট ত্রিপুরার সাথে গোটা উত্তর পূর্বাঞ্চলের সুনাম অর্জন করছে। তিনি আরো বলেন, নেশামুক্ত ত্রিপুরাকে সামনে রেখে এ ধরনের আয়োজন একটি বিশাল বিষয়। জনপ্রিয় বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয় রয়েছেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী তপন লোধ মহোদয় রয়েছেন, টিসিএর সম্পাদক শ্রী সুব্রত দেব মহোদয়, তাছাড়াও টিসিএ যারা রয়েছেন সদস্যরা রয়েছেন, আমার গুরু স্কুল অফ সায়েন্সের প্রিন্সিপাল শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহোদয়,
এবং রয়েছেন টাটা মোটরসের পক্ষ থেকে শ্রী অমলেন্দু বাবু। আমি প্রথমেই দর্শক আসনে যারা রয়েছেন এবং মঞ্চে যারা রয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই, পাশাপাশি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি কমল কাপ নিয়ে বলার মতো এটাই বলবো যে গত 7 বছর ধরে একটি টুর্নামেন্ট আয়োজন করা এটা একটি বিশাল কৃতিত্ব ব্যাপার। আমি ধন্যবাদ জানাবো এলাকার জনপ্রিয় বিধায়ক মহোদয়কে, কারণ ওনার অনুপ্রেরণায় এই টুর্নামেন্ট গত 7 বছর ধরে চলছে এবং ত্রিপুরা রাজ্যে না উত্তর পূর্বে এই টুর্নামেন্ট খুব নাম করেছেন। এবং ত্রিপুরা রাজ্য সরকারের যে নেশামুক্তি ত্রিপুরা, সেই নেশামুক্তি ত্রিপুরাকে সামনে রেখে খেলাধুলার যে আয়োজন করা সেটা একটি বিশাল ব্যাপার। আমি আবারও টুর্নামেন্টে যারা আয়োজন করেছেন আয়োজন কমিটির প্রত্যেককে সাধুবাদ জানাই যে এই পরিশ্রমের মধ্য দিয়ে এই টুর্নামেন্টকে সফলতার শীর্ষে নিয়ে গেছে। ধন্যবাদ। এই খেলায় অংশ নিয়েছে বহু টিম। খেলার উদ্বোধনের দিন দর্শকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি। মুম্বাই আগরতলা এক্সপ্রেস থেকে প্রায় 2 শতাধিক প্যাকেটি হাবা ট্যাবলেট আটক করল রেল পুলিশ। ঘটনা মঙ্গলবার রাতে। রেলটি জিরানি আসার পর রেল পুলিশের সন্দেহ হয় হাবিবুল রহমান নামে এক ব্যক্তিকে দেখে তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যায়। তখন তার ব্যাগ থেকে প্রায় 200 প্যাকেটি হাবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা হবে এবং অভিযুক্ত ব্যক্তি হাবিবুল রহমানই হাবা ট্যাবলেটগুলি বদরপুর রেল স্টেশন থেকে নিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। আগরতলায় এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার বাড়ি উদয়পুরে, কিন্তু রেল পুলিশ সন্দেহজনকভাবে তাঁকে আটক করে সফলতা পেয়েছে বলে জানান আরপিএফ এর রেল স্টেশনের কমান্ডেন্ট বি কে সিনহা। তার বিরুদ্ধে एनडीपीएस धारा অনুযায়ী मामला दिए पुलिस। हमारा स्टाफ जो है ट्रेन एस्कॉर्टिंग में लगाया जाता है और ये बदरपुर से अगरतला तक आज ट्रेन एस्कॉर्टिंग एलटीटी अगरतला जो ट्रेन आती है उसमें लगाया गया था। ये लोग का मेनली लगाने का कारण है एसीपी अलार्म चेंज पुलिंग और कंट्राबेंड आइटम को रोकने के लिए। इसी क्रम में ये लोग चेक करते हुए आ रहा है तो लगभग अम्बासा के जब क्रॉस कर रही थी गाड़ी तो जिरानिया के आसपास एक सस्पेक्टेड आदमी मिला। उसके पास से पूछा गया कि क्या है आपके पास, तो कुछ गोल मटोल माने सही जवाब नहीं दे पाया। उस पर शक हुआ हमारे स्टाफ को, चेक किया तो आवा टैबलेट मिला जो कि बहुत भारी मात्रा में लगभग 200 पैकेट है, जिसका मार्केट में कीमत लगभग 50 से 60 लाख रुपया है। ये हमारे आरपीएफ के लिए बहुत बड़ा अचीवमेंट है और हमारे ऊंचे पदाधिकारी आईजी और सीनियर डीसी साहब के निर्देशानुसार हम लोग ड्राइव चला रहे हैं। उन लोग के आदेशानुसार हम लोग एसीपी को बहुत हद तक कंट्रोल करने में सफल हुए हैं और आईजी साहब का कहना है कि अलार्म चेल पुलिंग नहीं होना चाहिए। अगर कोई करता भी है तो जेन्युइनेस होना चाहिए जो कि उसके लिए हो, और अगर कोई जानबूझकर करता है तो उसको अरेस्ट करके कंपनसेशन भी हम लोग कोर्ट के द्वारा रिक्वेस्ट करेंगे कि जो रेलवे का क्षतिपूर्ति है उसका भी जो अरेस्टेड पर्सन है उससे हम लोग ले और पूरा करें। ইংরেজি নববর্ষের প্রথম দিন তেলিয়ামুড়া থানার অন্তর্গত ত্রিশাবাড়ি রেল ব্রিজের র্যালি কাটা পড়ে মৃত্যু উজ্জ্বলা সরকার দাস নামে এক মহিলা। জানা যায় মৃতা উজ্জ্বলা সরকার দাস দীর্ঘদিন ধরে ইট ভাঙার কাজে সাথে যুক্ত ছিলেন। রেল পুলিশের এক অফিসার জানায় অন্যান্য দিনের ন্যায় বুধবার উজ্জ্বলা সরকার দাস ইট ভাঙার কাজ যাওয়ার জন্য রেল ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। সে সময় আগরতলা থেকে করিমগঞ্জগামী ডেমো ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। দাস সরকার মহিলার নাম। মহিলা নাকি গ্রামবাসীর মুখে জানতে পারলাম মহিলা ঈদ বাত্তাতে গিয়ে ঈদ ভাঙে, প্রত্যেক দিন সকালবেলা যায় আর খাওয়া দাওয়া নিয়ে যায়, একবারে কাজটা সেরা সন্ধ্যাবেলা নাকি বাড়িতে ফিরে। তো আজকেও অন্যান্য দিনের মতো মনে হয় সকালে যাইতেছিল কাজের কর্মস্থলে, কাজের ঈদ ভাঙার উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার সময় ব্রিজটা পারানোর সময় হঠাৎ করে মনে হয় ট্রেনটা এসে গেছে। তারপর বৃদ্ধ মহিলা যেমন নিজেকে বাঁচাতে পারছে না, তো এই ট্রেনের সঙ্গে ধাক্কা খাইয়াছে না, মনে হয় মারা গেছে। ঘটনাটা সকাল 7:30 পৌনে 8 এরকম হইতে পারে। কোন ট্রেনটা স্যার? এটা খুব সম্ভবত
আগরতলা থেকে যে করিমগঞ্জ ট্রেন, ওই ট্রেনের সঙ্গে হইতে পারে। ইংরেজি নতুন বছর সকলের জন্য প্রত্যাশা। এ প্রত্যাশা জিয়ে রাখে আগরতলা আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগে মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার সকাল পর্যন্ত 2টি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। নতুন বছরে প্রসব হওয়া শিশুদের স্বাগত জানায় হাসপাতালের লেবার রুমের নার্সরা। নতুন অতিথিদের নিয়ে আনন্দে মেতে ওঠেন তারা। নতুন বছর 2024-এ নবাগতদের আগমনে খুশি পরিবারের সদস্যরাও। আইজিএম হাসপাতালের লেবার রুমে এক নার্স জানান, নতুন বছরে ভূমিষ্ঠ হওয়া শিশুদের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি। একই সাথে তিনি বলেন, এখন নারীরা অনেক দূর এগিয়ে যাচ্ছে। অসম্ভবকে সম্ভব করে দেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নতুন প্রজন্ম হওয়া 2 কন্যা সন্তান আগামী দিন দেশের নাম উজ্জ্বল করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। 12টার পরে এখন অবধি 2টা মেয়ে সন্তানের জন্ম হলো, তাতে আমরাও খুব খুশি, কারণ নারীরা এখন অনেক কিছু করছে ভারতবর্ষে। তার জন্য 2টি বড় হয়ে অনেক বড় হবে, তারা অনেক কিছু উন্নত করবে, তাই আশা করছি। আমরা খুবই খুশি 2টা নারী জন্ম হওয়াতে। বৃহস্পতিবার থেকে শুরু 43তম আগরতলা বইমেলা। এই বইমেলা চলবে 14ই জানুয়ারি পর্যন্ত। 43তম আগরতলা বইমেলাকে সামনে রেখে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে প্রস্তুতির কাজ। যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতির কাজ চলছে। দিনরাত এক করে শ্রমিকরা কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন প্রকাশক ও পুস্তক বিক্রেতা তাদের বই নিয়ে মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে গেছে। চলছে স্টল সাজিয়ে তোলার কাজ। এক পুস্তক বিক্রেতা জানান, অন্যান্য বছর মার্চ মাসের শেষে বই মেলা শুরু হয়। অল ত্রিপুরা বুক সেলার অ্যান্ড পাবলিশার্সের পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট দাবি জানানো হয়েছিল, বৃষ্টি যখন থাকবে না তখন বই মেলার আয়োজন করা হোক। ত্রিপুরা বুক সেলার অ্যান্ড পাবলিশার্সের দাবি মেনে রাজ্য সরকার জানুয়ারি মাসে বইমেলা করার উদ্যোগ নিয়েছে। তার জন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি সকলের নিকট আহ্বান জানান বইমেলায় যাওয়ার জন্য। আগামী 10 জানুয়ারি তথা আগামীকাল 2025 10 জানুয়ারি 43তম আগরতলা বইমেলা শুরু হতে যাচ্ছে। তারই প্রস্তুতি হিসেবে সারা মাঠময় বইমেলার গোছানো এবং ডেকোরেশনের কাজ চলছে। অন্যান্যবার সাধারণত বইমেলা মার্চ মাসের শেষে শুরু হয়। দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর নিকট আমরা দাবি করেছিলাম যে বইমেলা এমন একটি মরশুম হোক যে সময় বৃষ্টি থাকবে না, পরিবেশ সুগম থাকবে এবং ভাবি প্রজন্ম যাদের উদ্দেশ্যে আমরা বইমেলা আয়োজন করি তারা যেন বইমেলায় মুক্তমঞ্চে সময় নিয়ে আসতে পারে, পরীক্ষার চাপ না থাকে, সেই দৃষ্টিতে আমবাসা পৌর পরিষদের 4 নং ওয়ার্ড এলাকায় জল নিষ্কাশনের ড্রেনের কাজ এখনো সমাপ্ত হয়নি। পরিদর্শনে গেলেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং ডিডব্লিউএস এর আধিকারিকেরা। আমবাসা পৌর পরিষদের 4 নং ওয়ার্ড এলাকায় জল নিষ্কাশনের ড্রেন পরিদর্শন করলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, পৌর পরিষদের সিইও তথা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, পিডব্লিউডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক, ফরেস্ট এবং ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকগণ। মূলত এদিনের পরিদর্শন ছিল অর্ধ সমাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থার ড্রেনের কাজ দ্রুত সমাপ্ত করা। ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর বলেন, 2 থেকে 2.5 বছর হয়ে গেছে এই ওয়ার্ড এলাকায় জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের কাজ চলছে। প্রায় 65% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখনো যেটুকু কাজ সম্পন্ন হয়নি সে কাজ এই বর্ষার মরশুমের আগে সমাপ্ত করার লক্ষ্য নিয়ে প্রদর্শনী করেন। তিনি জানান, কিছু কিছু জায়গায় ড্রেনের জায়গা নিয়ে সমস্যা ছিল, সে সমস্যার সমাধান করা হয়েছে। এলাকার উন্নয়নের স্বার্থে অতি দ্রুত বাকি কাজ সম্পন্ন করা হবে। এছাড়াও তিনি বলেন, আমবাসা পুর এলাকায় 4 নম্বর ওয়ার্ডের রাস্তাটি মডেল হিসেবে গড়ে তোলা হবে বলে জানান। 4 নং ওয়ার্ড শান্তিপাড়া এলাকা দিয়ে বয়ে যাওয়া এই রাস্তাটি 7 মিটার চওড়া ও 4 মিটার ফুটপাথ থাকবে। আমরা মাননীয় এসডিএম সাহেব, উনি আমাদের সিইও এবং আছেন, আমাদের কাউন্সিলর আছেন, ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট আছেন। এখানে আমাদের এই ড্রেনের কাজ শুরু হয়েছিল প্রায় 2.5 বছর আগে থেকে। বিভিন্ন কারণে, জায়গার কারণে একটু কাজ সমস্যা ছিল। আজকে তারা আসার উদ্দেশ্যে একটি সবাই মিলে আসছি এখানে, যে কাজটা আবার দ্রুত গতিতে যাতে শেষ হয়, কারণ বর্ষা আসছে, একটা সমস্যা ছিল, রাস্তা জায়গার সমস্যা, অনেকেরই বাড়িঘর ছিল। অ্যাকচুয়ালি এই রাস্তা কিন্তু 1992-তে
যখন জুট পিরিয়ড ছিল তখনই এখানে মানুষ থেকে জায়গা কেনা হয়েছে, সরকার মানে পিডব্লিউডি জায়গা কিনেছে। কেনার পর এখানে আমরা ড্রেন করতে পারিনি, তৎকালীন সময় তার হয়নি, ওই সরকারে করেনি। আমাদের সরকার আসার পর আমরা প্রপোজাল দেওয়ার পর 3,76,00,000 টাকা ব্যয়ে আমাদের এখানে কাভার ড্রেন করা হয়েছে। তো এটা কাজ চলছে, কাজের প্রায় 65% কাজ শেষ হয়ে গেছে, বাকি 35% কাজ সম্পন্ন হয়নি। এই জন্য আজকে আমাদের এই ভিজিট। জানা যায় 3,76,00,000 অর্থ বরাদ্দ রয়েছে এই ড্রেন নির্মাণের কাজে। এখন দেখার বিষয় কত দ্রুত কাজ সম্পূর্ণ হয়। শান্তন টিভি। আগামী 5 জানুয়ারি কমলপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের জেলা কমিটির উদ্যোগে স্বদেশী ও সাহসী খেলো কাবাডি প্রতিযোগিতা। উদ্বোধন হবে সকাল 10টা নাগাদ। প্রথম হবে মহকুমা ভিত্তিক, এরপরে হবে জেলা ভিত্তিক প্রতিযোগিতা। তারপর রাজ্যভিত্তিক খেলা অনুষ্ঠিত হবে। আগরতলা প্রান্ত লেভেলের খেলায় 8টি জেলায় 8টি টিম অংশ নেবে। সেবা সুরক্ষা ও সংস্কার হিসেবে এই খেলা অনুষ্ঠিত হবে। বুধবার 12টায় এই সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি সঞ্জয় কুমার দাস সহ সম্পাদক নিখিল চন্দ্রদেব ও বজরং দলের জেলা সংযোজক বিজয় রবি দাস। হিন্দু সমাজ আছে, হিন্দু ছেলেরা আছে, তাদের কাছে আমাদের একটাই বার্তা থাকবে, যাতে সবাই এই কবাডি স্বদেশী খেলা অংশগ্রহণ করে। যে টিমগুলি গ্রামেগঞ্জে আছে আমি জানি, সেখানে কিন্তু তারা কবাডি খেলা এখনও ছোটো ছোটো ছেলেমেয়েরা আমি দেখেছি কবাডি খেলা করে, স্কুলগুলিতে করে। কাজেই তাদের কাছে আমার এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও যারা আছে সবার কাছে আমাদের বার্তা থাকবে, আমাদের যে হিন্দু সমাজ, বুদ্ধিজীবী মহল, সাংবাদিক বন্ধুরা, সবার কাছে আমাদের আবেদন থাকবে যাতে এই খেলা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। আমাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবাই। আমাদের ডিস্ট্রিক্ট মিটের পরে প্রান্তের একটা মিট হবে, সেটা 25শে জানুয়ারি। ওইখানে যারা প্রত্যেক জেলা থেকে একটি করে টিম সেখানে খেলা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।